আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষার অনলাইন রিভিউ ক্লাস করতেছি আসলে। এখন ফিজিক্সের যে আমাদের 4টা অধ্যায় ছিল, এর মধ্যে ইতিমধ্যে 2টা অধ্যায় তোমরা ক্লাস করছো। সেটা যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা আমাদের প্রথম পত্রের সর্বশেষ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে কি কি পড়ছিলাম আমরা জাস্ট একটু মধ্যে মনে করায় দেওয়া অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আমরা পুরো চ্যাপ্টার একটু রিভিউ করার চেষ্টা করবো আর কি। দেখি আল্লাহ ভরসা। তো এই চ্যাপ্টারে আমাদের ফার্স্টে ছিল কি বয়লের সূত্র আমরা অ্যাপ্লিকেশন করছিলাম যে কি তোমার রড বা তোমার বেলুনটি ফাটবে কিনা এই ধরনের সিচুয়েশন কোশ্চেন আমরা করছিলাম। দেন চার্লসের সূত্র এগুলো প্রত্যেকটারই একটা ম্যাপ করা হয়েছে। রায়নের সূত্র, সমনের সূত্র, এগুলো তারপর হচ্ছে পিভি এনার্জি আদর্শ গ্যাস ইকুয়েশন যেটা আর এর মানগুলো সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা, তারপর হচ্ছে পিভি কো 1/m c স্কয়ার, এটা হচ্ছে তোমার কি আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে যে ইকুয়েশনটা প্রাপ্ত। আরএমএস বেগ, গতিশক্তি, তারপর স্বাধীনতা মাত্রা, শক্তি সংযোজন নীতি, তারপর হচ্ছে তোমার কি শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। এটা বিগুলো দেখে আমরা আলোচনা করতে পারি কিনা। আচ্ছা, তো ইম্পর্টেন্ট তোমরা জানো কোন ধরনের কিভাবে কোশ্চেন হয়, তোমরা দেখছো তোমাদের বলছিলাম ক্লাসে, আমরা এগুলো অনেক প্র্যাকটিস করছি। তো বয়েলের যে সূত্র সেটা দিয়ে আলোচনা করা শুরু করব। তার আগে একটু বলে নেই গ্যাসের যে চলরাশি ছিল, গ্যাসের চলরাশি কি কি ছিল? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, মোল সংখ্যা, আর এটা হচ্ছে রো আর কি। এগুলো হচ্ছে তোমার এই তিনটা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার কি, যেমন আমাদের তাপগতির স্থানাঙ্ক ছিল এরকম গ্যাসের চলরাশি গুলো, হ্যাঁ, পিভিটি এন্ড তারপর হচ্ছে রো। তো বয়েলের সূত্র দিয়ে শুরু করি। বয়েলের সূত্র কি ছিল? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের বা এর উপর চাপের মানে কি ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্র বিবৃতি করবো না, বিবৃতি লিখবো না, হ্যাঁ, জাস্ট আমি সূত্র এটা লিখতে ফর্মটা লিখতেছি। হিট প্রপোর্শনাল টু 1/p। সাইডে অবশ্যই এটা লিখতে হবে। সেটা হচ্ছে তোমার কি টি স্থির মানে তাপমাত্রা স্থির, নির্দিষ্ট তাপমাত্রায়, এম স্থির, এম মানে হচ্ছে মোল সংখ্যা আর কি, নির্দিষ্ট পরিমাণ গ্যাস আর কি। কারণ এই পরিমাণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই সূত্রটা কাজে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? তো যাই হোক, এই সূত্রটা অ্যাপ্লাই ছিল এরকম তোমার কত PV ইকুয়াল কত কনস্ট্যান্ট, PV ইকুয়াল কনস্ট্যান্ট, P1 V1 ইকুয়াল কত হবে P2 V2, অর্থাৎ P1 প্রেসার তার করেসপন্ডিং ভলিউম V1, P2 প্রেসার তার করেসপন্ডিং ভলিউম হচ্ছে কত V2। আর প্রেসার বাড়লে ভলিউম কমবে, প্রেসার কমলে ভলিউম বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে আমরা রদের বা বুদবুদের যে একটা নাম করছিলাম, এর মধ্যে মনে করে দিই, এরকম ছিল যে কোশ্চেন এরকম বলে দেয় যে একটা বুদবুদ রদের তলদেশ থেকে উপরে তলে উঠে আসায় এর আয়তন সামথিং গুণ হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি আয়তন 5 গুণ হয়, রদের গভীরতা বের করতে বলবো, ঠিক আছে? কিভাবে? একটা রদ ধরলাম, হ্যাঁ, আমি বললাম যে এখান থেকে একটা বুদবুদ যত রদের উপরে উঠবে তত তার কি তার উপর প্রেসারটা কমবে, প্রেসার কমলে আয়তনটা বাড়বে, অর্থাৎ আয়তন বাড়তে বাড়তে এই জায়গায় একটা আয়তন হয়। তো যদি কোশ্চেনে বলে যে এখানে আয়তন যত, এখানে তার আয়তনের কত 5 গুণ, বললাম এখানে আয়তন হচ্ছে তোমার কত V1 ইকুয়াল কত, বললাম V, যে এখান থেকে গেছে তো আদিগুলোকে আমরা 1 ধরি, ফাইনালগুলোকে আমরা তোমার 2 দিয়ে প্রকাশ করব। যেমন V1 চাপ হচ্ছে P1, তারপর কত আয়তন V2 চাপ P2 দিয়ে প্রকাশ করব, অথবা তুমি VI PI ইনিশিয়াল ফাইনাল ভাবে প্রকাশ করতে পারো। দেখো তো V2 ইকুয়াল কত হবে? V2 হবে তোমার, যদি কোশ্চেনে বলে 5 গুণ তাহলে 5V। প্রেসার, এটা হচ্ছে কথা, প্রেসারটা কি হবে? প্রেসার P1, তলদেশে প্রেসার, এখানে কি কি প্রেসার কাজ করবে এটা হচ্ছে তুমি বুঝতে পারতেছো, যেহেতু তরলের নিচে আছে বুদবুদটা, তরলের প্রেসার কাজ করবে, তারপর বায়ুমণ্ডলের প্রেসার কাজ করবে, কারণ এটা খোলা স্থানে, বায়ুমণ্ডলে যদি খোলা স্থান বা খোলা পাত্রে যদি কোথাও তরল থাকে, তরল গভীর কোন জায়গায় যদি চাপ বের করতে চাও তাহলে এখানে বায়ুমণ্ডল চাপ তোমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে P1 ইকুয়াল হবে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তোমার তরলের চাপ, তরলের চাপটা আমরা কি বলবো H রো, ছোটকালে পড়ছি যে H গভীরে যদি আমি ধরি তার গভীরতা হচ্ছে কত H গভীরে কোন একটা পৃষ্ঠ থেকে H গভীরে কোন স্থানে ওই তরলের চাপ হবে তোমার H রো G, যেখানে রো হচ্ছে এই তরলের উপাদানের ঘনত্ব আর G তো বুঝতে পারতেছো অভিকর্ষ ত্বরণ যেটা 9.8 আছে। যাই হোক, আর এখানে উপরের পৃষ্ঠে কি হবে? উপরের পৃষ্ঠে প্রেসার কি কাজ করবে? শুধুমাত্র যেহেতু তরলের উপরের পৃষ্ঠে আছে তো তরলের প্রেসার এখানে কাজ করবে না, তেমন নগণ্য আর কি। তো এখানে P2 হবে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ, P2 হবে তোমার বায়ুমণ্ডলের চাপ। তো এখান থেকে আমরা যদি বয়েল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? প্রেসার P1 V1 ইকুয়াল কত হবে? উপর পৃষ্ঠে P2 V2। কোশ্চেনে কি বের করতে বললাম? H বের করতে বললাম আর কি, ঠিক আছে? তো কত হবে? P1 এটা বায়ুমণ্ডলের চাপ, যেহেতু P2 প্রকাশ করে বায়ুমণ্ডলের চাপটা আমাদের জানা, হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপ মানটা কত 10 টু দি পাওয়ার 5 বা 1.01 × 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ, 1.013 × 10 টু দি পাওয়ার
5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। কোশ্চেনে যদি দেওয়া থাকে ভালো কথা, যেটা দেওয়া থাকে সেটা অ্যাপ্লাই করবা, না দেওয়া থাকলে এটা বসাইতে পারবা। তো কত হবে এখানে P1 P1 হবে তোমার কত, P2 প্লাস, যেটা বাইনোমিয়াল চাপে P2 তে প্রকাশ করছি, তাহলে কত হবে P2 প্লাস H rho g, P2 প্লাস H rho g ইনটু ভলিউম V, V1 এর সেম V, P2 কত হবে তোমার বাইনোমিয়াল চাপ P2 রাখলাম, হ্যাঁ, আর V2 হচ্ছে কত 5V, ঠিক আছে। এখানে V আর V কাটাকাটি করলাম, এখান থেকে তোমাকে H বের করতে হবে, তাহলে কত হবে P2 প্লাস H rho g ইকুয়াল কত হবে 5P2, H rho g ইকুয়াল কত হবে তোমার 4P2। তো এখান থেকে তুমি H এর মানটা বের করে ফেলবা, 4P2 বাই কত রো ইনটু g, যেখানে P হচ্ছে বাইনোমিয়াল চাপ বসাই দেবা, রো হচ্ছে কত, যেহেতু আমি বললাম তরল পানি, পানি, তাহলে এখানে কি রো হবে কত তোমার 1000, রো হবে 1000 কেজি পার মিটার কিউব, আর জি হচ্ছে তোমার কত 9.8, এগুলো বসাই দিবা মিটার পার সেকেন্ড, যা আসবে আর কি। তো রো নিয়ে একটা যদি ঝামেলা করে কোশ্চেন এরকম বলতে পারে যে এখানে যে তরলটা আছে, তরলটা সরাসরি পানি না বলে বললো যে 0.8 আপেক্ষিক গুরুত্বের একটা তরল, 0.8 আপেক্ষিক গুরুত্বের একটা তরল, সেক্ষেত্রে রোটা এরকম ভাবে তুমি লিখবা, তখন রো প্রাইম মনে করো যে আমি বললাম যে তরলটা 0.8 আপেক্ষিক গুরুত্বের, তাহলে কত হবে s ইনটু তোমার ওয়াটার, যেটা আমরা জানি রো ডাব্লিউ, যেটা কত হবে 0.8 ইনটু কত তোমার 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। ছোটবেলা তোমরা আপেক্ষিক গুরুত্ব না জানতো, যাই হোক এখান থেকে বের করে যেটা আসবে সেটা নিয়ে কাজ করতে হবে, ওই রো নিয়ে, এই রো প্রাইম নিয়ে তখন কাজ করতে হবে, ঠিক আছে। যাই হোক বুঝতে পারলি, তো এখান থেকে তুমি এইচ এর মানটা ইজিলি বের করতে, যত আসবে অত মিটার কি অ্যানসার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে যদি এরকম বলে যে 5 গুণ না হয়, যদি বলে n গুণ, যদি আমি বলি এখানে তোমার কত, জাস্ট n লিখবা, এখানে n লিখবা, এখানে n লিখবা, এটা হবে তোমার কত, পরে যেটা হবে তোমার এখানে n-1 হবে, n-1 ইনটু কত P2, তাহলে n-1 ইনটু P2। তো এটা আসলে শর্টকাট হিসেবে ইউজ করা অনেকে, হ্যাঁ, যে আমরা যদি বলি যে এগুলো তো প্রায় কনস্ট্যান্ট, P2 রো g কনস্ট্যান্ট, তো খালি n জানা থাকলে বসে দিলে এখানে ইচ্ছে মানটা শর্টকাট বের করা যায়। আচ্ছা যাই হোক, কোশ্চেনে আরো যদি তোমার একটু তৈরি করে, এরকম বলতে পারে যে বুদবুদটা তলদেশ থেকে উপর পৃষ্ঠে আসায় তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, হ্যাঁ, সরাসরি আয়তনটা বললো না 5 গুণ, বললো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, অথবা ব্যাস দ্বিগুণ হয়েছে, অথবা 3 গুণ, যে কোনো গুণ বলবো, অথবা ব্যাসার্ধ বা ব্যাস দিয়ে বললো, আয়তন সরাসরি বললো না। আমরা তো জানি যে যেহেতু বুদবুদটা গোলাকার, তাহলে তার আয়তন অবশ্যই ব্যাসার্ধের সাথে সম্পর্কিত, আমরা জানি ভলিউম V ইকুয়াল কত 4/3 পাই আর কিউব, অর্থাৎ ভলিউম প্রপোর্শনাল টু কত, ভলিউম প্রপোর্শনাল টু আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে 2 আর হোল কিউব যদি হয় তাহলে 8, অর্থাৎ আপনার আয়তন হয়ে যাবে কত 8 গুণ। তুলনা করলে এরকম যদি আমি বলি তাহলে V2/V1, অর্থাৎ তলদেশের আয়তন হচ্ছে তোমার কত V1, উপরে হচ্ছে কত V2, তাহলে V2/V1 ইকুয়াল কত হবে তোমার, যদি আমি লিখি V2 তাহলে এখানে R1 কিউব, সরি R2 কিউব, V1 কত হবে 4/3 পাই, V1 হবে 4/3 পাই তোমার কত R1 কিউব। তুমি যদি রেশিও করো, কত গুণ রেশিও করতে হবে, R2 বাই কত R1, এরকম ভাবে হোল কিউব আসবে, অর্থাৎ যদি R2 যদি 2R হয় তাহলে কত হবে 2 কিউব মানে কত 8, তাহলে V2 হবে 8 গুণ, আর যদি অর্থাৎ ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হবে 8 গুণ, যদি R2 3R হয়, 3R1 হয় তাহলে কত 27 গুণ আর কি। ব্যাসের ক্ষেত্রেও সেম, ব্যাস, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া মানে কিন্তু ব্যাসও দ্বিগুণ হওয়া, অর্থাৎ এটা এভাবে বলতে পারো তুমি V2/V1 ইকুয়াল কত হবে তোমার V2/V1 হোল কিউব, কারণ V প্রপোর্শনাল টু D কিউব, অর্থাৎ যদি বলে বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়েছে তাহলে আয়তন 8 গুণ, সেক্ষেত্রে তুমি V1 ইকুয়াল V লিখবা, V2 টা লিখবা কত, এটা যদি তোমার ব্যাসার্ধ দিও ব্যাস দিও দেয় তাও আশা করি তোমরা করতে পারবা। হ্যাঁ, যদি বলে, আমি আবার বলতেছি, যত গুণ করবে খালি এখানে আর এর জায়গায় তত গুণ বসায় কিউব করে দিবে, দ্বিগুণ বললে 2 আর হোল কিউব, তার মানে 8 গুণ হবে, আয়তন হবে 8 গুণ, তাহলে V1 V, V2 হবে কত 8 ফিট। আচ্ছা যাই হোক, এই ধরনের ম্যাথ আশা করি করতে পারবা। এখন আসো, যদি এরকম বলে যে তাপমাত্রা নিয়ে, যদি বলে যে তাপমাত্রা, একটু পরে আমরা দেখবো সমন্বয় সূত্র, আমরা ছিলাম পড়ছি T1V1/T1 সমন্বয়, বয়লার চার্জের সমন্বয়, T1V1 T1V1/T1 P2 V2 বাই কত T2। হ্যাঁ, এখানে টেম্পারেচারটা আমরা কাজ করি নাই, কারণ ধরে নেওয়া হয়েছে বা কোশ্চেন রিপোর্টে বলে নাই যেহেতু, যে এই জায়গা রদের তলদেশের টেম্পারেচার আর রদের উপর পৃষ্ঠের টেম্পারেচার সেম ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বয়লার অ্যাপ্লাই করে ফেলছি। কিন্তু টেম্পারেচার যদি ভিন্নতা থাকে, কারণ এটা কিন্তু হইতেই পারে যে নিচের টেম্পারেচারটা কি অনেক কম, উপরের টেম্পারেচারটা বেশি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার কি টেম্পারেচার T1 T2 টার্মটা আসবে, তখন কোশ্চেন যদি এরকম কিছু থাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। T1 হচ্ছে তলদেশের টেম্পারেচার, T2 উপর পৃষ্ঠের টেম্পারেচার, এগুলো বসাই দিয়ে তারপরে এখানে কাজ করতে পারো। কিন্তু যেহেতু এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে কাজ করাইছে, কোশ্চেনে এরকম বলা নাই, সেক্ষেত্রে এটা ছিল না, ঠিক আছে। আচ্ছা, এই রিলেটে তোমাদের ম্যাথ আমি করাইছি। আচ্ছা, যে
স্থির তোমার স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আদি আয়তনে 1/273 করে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এখানে আমি সূত্রটা লিখতেছি আর কি, সেটা কি ছিল, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো তুমি তাপমাত্রা বাড়ায় থিটাতে নিয়ে আসছো 0 ডিগ্রি থেকে, তো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন v কত হবে v0 প্লাস v0 ইনটু থিটা বাই 273, ঠিক আছে। কারণ 0 ডিগ্রিতে তোমার আয়তন হচ্ছে কত v0, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে আদি আয়তনের 1/273 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যদি বলি 1 ডিগ্রিতে তাহলে আয়তন কত হবে v0 প্লাস v0 ইনটু কত 1/273, 2 ডিগ্রিতে কত হবে 2 হবে, তো থিটা ডিগ্রি কত হবে থিটা হবে, এটা সরাসরি লিখতে হবে। যাই হোক, এখান থেকে v0 কমন নিলে কত হবে 1 প্লাস থিটা বাই 273, এটা লসাগু করলে যেটা আসবে সেটা 273 প্লাস থিটা বাই 273, এটাকে আমরা বলবো যে কি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। সেলসিয়াসের সাথে 273 যোগ করে আমরা কেলভিন তাপমাত্রা পাই, পরম তাপমাত্রা বলে। এটা আমরা লিখব t দ্বারা প্রকাশ করে 273 বাই v। তাহলে এখান থেকে কত v, এটা ধ্রুবক, v0 বাই 273 ধ্রুবক, তো v প্রশ্নটি কত t, এখান থেকে সূত্রটা এটা আসছে, এটা হচ্ছে মেইন সূত্র আর কি। হ্যাঁ, এটাই বিবৃত করতে হবে এখান থেকে, যেটা অনু সিদ্ধান্ত আর কি, v সমান কত t, এখান থেকে যে অ্যাপ্লাইটা ছিল এটা ছিল কত v1 বাই t1 ইকুয়াল কত v2 বাই t2, হচ্ছে চার্লসের সূত্র। এখানে অবশ্যই বলেই তো হবে কি স্থির, কি স্থির বলেই তো হবে, স্থির কি p স্থির আর কি n স্থির, এগুলো অবশ্যই দেখাইতে হবে স্যার। আচ্ছা, যাই হোক, এখন এই ধরনের ম্যাথ আমরা করছি আগে। এখন আমরা দেখব রেনল্ডস সূত্র, যেটা রেনল্ডস সূত্র চাপের সূত্র, জাস্ট এই v এর জায়গায় p লিখবা। রেনল্ডস সূত্র p ইকুয়াল কত, বা চাপের সূত্র এটা p ইকুয়াল কত p0 প্লাস p0 ইনটু থিটা বাই 273। তো এই ক্ষেত্রে তুমি যেটা পাবা সবার শেষে p সমানুপাতিক কত t, এখানে কি স্থির ছিল, এখানে ছিল v স্থির আর n স্থির, ঠিক আছে। কারণ এখানে নির্দিষ্ট ভরের কাছে, কারণ এটা যদি চেঞ্জ হয়ে যায়, কোনো জায়গায় যদি তোমার সিস্টেমে যদি লিক থাকে তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল হবে না। হ্যাঁ, যাই হোক, এখান থেকে আমরা p1 বাই t1 ইকুয়াল p2 বাই t2 লিখতে পারি। অ্যাপ্লাই করতে p1 বাই t1 ইকুয়াল কত p2 বাই t2, এই সকল সূত্র সমন্বয় করে আসলে আমরা বয়লার চার্জের সমন্বয় করে আমরা সূত্রটা পাইছিলাম, সেটা ছিল কি সমন্বয় সূত্র p1 v1 বাই t1 ইকুয়াল কত p2 v2 বাই t2, ঠিক আছে। এইগুলো এই ধরনের ম্যাথ আমরা অনেক করছি, ঠিক আছে। যাই হোক, দেন হচ্ছে তোমার আচ্ছা গ্রাফ নিয়ে একটু বলি, সূত্রগুলোর গ্রাফ, এগুলো গ্রাফগুলো গুরুত্ব দিবা। হ্যাঁ, যেমন আমি যদি বলি বয়লের সূত্রে যেটা আমরা জানি যে v প্রপোর্শনাল টু কত 1 বাই p, এর গ্রাফ কতগুলো ছিল এগুলো সব আমরা দেখছি। কি ছিল, এই বরাবর তোমার কত v, এবার যদি p হয় তাহলে এরকম হবে গ্রাফটা। অথবা তোমার এখানে p এখানে v, কারণ কি ভলিউমের সাথে প্রেসারের সম্পর্ক, এখানে কি ব্যস্ততাপাতি, কেমন গ্রাফটা পাবো y ইকুয়াল 1 বাই x, ঠিক আছে। যদি তোমাকে বলে যে v বনাম 1 বাই p, হ্যাঁ, তাহলে কি হবে, স্ট্রেট লাইন হবে, বলবি তুমি সরলরেখা হবে। আর যদি তোমাকে বলে যে v বনাম v ভার্সেস pv, তাহলে v বনাম pv ভার্সেস, মনে করে যে v দিলাম p ভার্সেস v, তারপর pv v দিলাম, এরকম হবে, ঠিক আছে। এই গ্রাফগুলো গুরুত্ব দিয়ে করবা। হ্যাঁ, এমসিকিউ তে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে আসবে। হ্যাঁ, এগুলো তোমাদের ব্যাখ্যা করে আমি দেখাইছি আগে। আচ্ছা, আবার রিভিউ করে দিলাম একটু। দেন pv ইকুয়াল nRT, আদর্শ গ্যাস সমীকরণ যেটা লিখে, এটা pv ইকুয়াল nRT। এখানে n হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ কোন একটা ধরনের গ্যাসের যদি এরকম বলে তোমার প্রেসার জানো, তুমি ভলিউম জানো, বলো যে তার টেম্পারেচারটা কত, এখান থেকে বের করতে হবে। এখানে n হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, অর্থাৎ মোল সংখ্যা একটু বলি আমি, মোল সংখ্যা n ইকুয়াল ওই পাত্রের যে গ্যাস আছে ওই গ্যাসের তোমার ভর, কত কি পরিমাণ গ্যাস আছে তার ভর, এটা আমি যদি লিখি যে w তার ভর, আর ওই গ্যাসটার আণবিক ভর সেটা তোমার কত ক্যাপিটাল M। এখান থেকে আবার যদি বলি যে ওইখানে অনুসংখ্যা দিয়ে তুমি চিন্তা করতে পারো, ওই গ্যাসের অনুসংখ্যা হচ্ছে কত n, এবং আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার n এ, n বাই n, এখান থেকে তুমি মোল সংখ্যা বের করতে পারো। তো n ইকুয়াল w বাই m ইকুয়াল কত n বাই n, যেখানে n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, n হচ্ছে কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, আর m হচ্ছে তোমার ওই পাত্রের কি মানে যে গ্যাসটা আছে তার কত সংখ্যক অণু আছে এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, দেন r এর মান যদি আমি বলি, r এর মান কি ছিল 8.314 জুল পার কেলভিন পার মোল। আর একটা মান ছিল লিটার পার স্কয়ার, যেটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, ঠিক আছে। দেন
পিভি ইকুয়াল 1/3 আমি সি স্কয়ার বাই এটা নিয়ে একটু বলি, হ্যাঁ পিভি ইকুয়াল 1/3 আমি সি স্কয়ার বার, এটা এক্সট্রুডের কাজ অনেক, হ্যাঁ অনেক কাজ ছিল। এখানে পিভি ইকুয়াল 1/3 mn CRMS স্কয়ার, হ্যাঁ এখান থেকে তুমি CRMS বের করতে পারো, হ্যাঁ এটা আরেকটা ভাবে লেখে পিভি ইকুয়াল 1/3, যেখানে পরিচয়টা বলি আমি, m ছিল কি, m ছিল একটা অণুর ভর আর n হচ্ছে অণুর সংখ্যা। এইভাবে লিখতে পারো পিভি ইকুয়াল 1/3 আর বড় m ছোট m তারপর কত CRMS এটা লিখতে পারো, হ্যাঁ এভাবে লেখা যায়, যেখানে n হচ্ছে তোমার কি মোট সংখ্যা আর m হচ্ছে তোমার কি আণবিক ভর, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি যা পাইছিলাম সেটা হচ্ছে CRMS, আমরা পাইছিলাম CRMS ইকুয়াল কত, সরাসরি RMS থেকে চলে গেলাম, CRMS ইকুয়াল √3 আর তোমার কত 3 RT বাই দুইটা সূত্র পাইছিলাম, 3 RT বাই কত m, আর আরেকটা হচ্ছে CRMS ইকুয়াল কত √3p বাই রো, ঠিক আছে। RMS বেগ পরেরটা বেগ বলতেছি, হ্যাঁ RMS বেগ। তো এখানে যদি টেম্পারেচার দেওয়া থাকে কোশ্চেনে, যদি কোশ্চেনে টেম্পারেচার দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে RMS এর, আর যদি তোমার রো দেওয়া থাকে কোশ্চেনে তাহলে এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এবং এই সমস্ত ম্যাথে এরকম মাঝে মধ্যে বলে যে তোমার STP তে বের করো, STP মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, অথবা তোমার কত NTP তে বের করো, হ্যাঁ সেক্ষেত্রে তোমার টেম্পারেচার কোশ্চেনে বলা থাকবে না, হ্যাঁ তোমার টেম্পারেচার আমাদের জানা দাও, STP তে বা NTP তে টেম্পারেচার হচ্ছে তোমার কত টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, আর প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার প্রেসার 1 atm অথবা তোমার কত 101325 কত প্যাসকাল, যদি এসআই থেকে বলি আর কি, ঠিক আছে। যাই হোক, তো এগুলোর গ্রাফ ইম্পর্টেন্ট করবা, আর সূত্রটা অ্যাপ্লাইটা এরকম একটা আছে C2/C1 যদি রেশিও করে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের, মানে নির্দিষ্ট গ্যাসের আমি বললাম যে এখন টেম্পারেচার T1 আর পরে যখন টেম্পারেচার T2 করা হলো তাহলে তার RMS কত চেঞ্জ হলো, ঠিক আছে। C2/C1 তো আমরা রেশিও করতে হবে, C2/C1 ইকুয়াল কত হবে √T2/T1, হ্যাঁ এই ধরনের ম্যাথ তোমরা করছো। আচ্ছা যাই হোক, এটার গ্রাফটা কিরকম হবে, যে টেম্পারেচারের সাথে যদি আমি বলি CRMS বনাম টেম্পারেচার গ্রাফটা কিরকম হবে, এটা একটা প্যারাবোলা হবে, হ্যাঁ লেখা করা আছে, এটা প্যারাবোলা হবে। যদি আমি তোমাকে বলি CRMS বনাম যদি বলি প্রেসার, সেক্ষেত্রে কি হবে, যদিও টেম্পারেচারের সাথে CRMS কত তোমার বর্গমূলের সমানুপাতিক, এটা কিন্তু সেম, কিন্তু এই জায়গায় এই গ্রাফটা একরকম হবে না, কারণ প্রেসার বলে এখানে কিন্তু সব কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ আর n এগুলো কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচার বাড়লে RMS বাড়বে, ঠিক আছে, কিন্তু প্রেসার বাড়লে RMS এখানে বাড়বে না, কারণ এই রোটা কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে। কি হবে এটা, এক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, প্রেসার যদি বাড়ে RMS এর চেঞ্জ হবে না, এরকম x অক্ষের সমান্তরাল হবে আর কি। এখানে যে প্রেসারের সাথে রো এর সম্পর্ক যেটা, এটা তোমাদের যদি দেখাই তাহলে এভাবে দেখাইতে হবে, জানি PV ইকুয়াল কত, প্রেসারের সাথে যদি রো এর সম্পর্ক দেখাই PV ইকুয়াল nRT, আমরা এখানে PV ইকুয়াল n কত, n হচ্ছে তোমার W/m, তাহলে কত RT, এটা হচ্ছে তোমার PM ইকুয়াল W/, এটা নিচে আসলে RT, W/V এটা তোমার কত একক আয়তনের ভর, এটা তোমার ঘনত্ব, তাহলে কত D বা রো RT, PM ইকুয়াল রো RT, এটা একটা সূত্র ইউজ হয় ভাবে। যাই হোক, অর্থাৎ প্রেসার বলে তোমার কি রো মানে প্রেসার দ্বিগুণ রো দ্বিগুণ হবে, তাহলে এখানে RMS টা চেঞ্জ হবে না আর কি, ঠিক আছে। দেন গতিশক্তি নিয়ে একটু বলি আমি, আমরা সূত্রটা লিখে দিতেছি তোমাদের, আসলে আমাদের অল্প সময়ের মধ্যে আলোচনা করা লাগবে। তো গতিশক্তি কি ছিল, গতিশক্তি ইকুয়াল কত তোমার 3/2 nRT, এখানে একটা গ্যাসের n মোল গ্যাসের গতিশক্তি, এর মোল সংখ্যা এরকম বলতে পারে যে এত মোল বলতে পারো, এত গ্রাম অণু, যদি বলে 1 গ্রাম অণু তার মানে n এর মান 1, 2 গ্রাম অণু মানে n এর মান 2 মোল, ঠিক আছে। টেম্পারেচার অর্থাৎ এখান থেকে তুমি শক্তিটা বের করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি, হ্যাঁ গ্যাসের গতিশক্তি। আর যদি তোমাকে বলে যে অণুর গতিশক্তি, তাহলে কিভাবে বের করবা, অণুর গতিশক্তি একটু মনে করে দিই আমি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি E ছিল কত, E ছিল তোমার 3/2 kT, এখানে কি হচ্ছে বোলজম্যান ধ্রুবক, যার মান ছিল কত K ইকুয়াল কত R/n, ঠিক আছে। আর তোমার এটা হচ্ছে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ছিল E ইকুয়াল কত ছিল, E ইকুয়াল ছিল তোমার কত 5/2 kT, হচ্ছে অণুর। বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে E ইকুয়াল কত হবে, E ইকুয়াল তোমার 6/2 kT, অর্থাৎ হিলিয়াম নিয়ম এক পারমাণবিক, এটা দ্বিপারমাণবিক, এটা বহুপারমাণবিক ক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক, দেন তারপর হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা এগুলো আমরা আগে পড়ছিলাম। তো মনে করে দিই একটা অণু যত ধরনের গতি আছে আর কি তার উপর স্বাধীনতার মাত্রা ডিপেন্ড করে, হ্যাঁ। আচ্ছা, তারপর শক্তি সমবিভাজন নীতি এটাও পড়বা। তারপর হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এটা একটু বলি ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা যেটা ফর্মুলা ছিল R ইকুয়াল স্মল f বাই ক্যাপিটাল F ইনটু কত, ইনটু হচ্ছে 100%। স্মল f বাই, আমি এখন বলতেছি আপেক্ষিক আর্দ্রতা নিয়ে,
আপেক্ষিক আর্দ্রতা। এটা তো ডিরেক্ট ফর্মুলা লিখলাম আমি, ঠিক আছে? এটা কিন্তু আসলে অনেক ব্যাখ্যা করে আসলাম, আমরা এই ফর্মুলা নিয়ে আসছিলাম। সেটা হচ্ছে আর্দ্রতা মানে কি? আর্দ্রতা হচ্ছে তোমার কোনো একটা স্থানে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার পার্সেন্ট। যেমন আমি যদি বলি এই রুমের আর্দ্রতা হচ্ছে তোমার কত 60%, তাহলে এই রুমে যত পার্সেন্ট জলীয়বাষ্প, যতটুকু জলীয়বাষ্প জায়গা হয় তার 60% জলীয়বাষ্প এই রুমের মধ্যে আছে। এটা আমি বলতাম যে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের, এটা এভাবে আসছে, বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর বায়ু কত, ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের ভর, তারপরে আমরা চাপ, তারপরে আমরা ভর, ঘনত্ব, তারপরে এভাবে চাপে আসছিলাম লাস্টে, সর্বশেষ এটা হচ্ছে না। তো সূত্রটা হচ্ছে না। এখানে একটা ছিল কি, ফার্স্ট বললাম কি বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর। এই বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প আসলে কি, এটা বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের চাপ ইকুয়াল শিশিরাঙ্কে, এই কথাটা ইম্পর্টেন্ট যে লিখে দিতেছি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ, ঠিক আছে? আচ্ছা, বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের চাপ ইকুয়াল শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। তার মানে বায়ুতে যে জলীয়বাষ্প আছে শিশিরাঙ্কে কিন্তু ওই পরিমাণ জলীয়বাষ্প থাকবে, চাপের চেঞ্জ হবে না, অর্থাৎ শিশিরাঙ্কে গেলে ওই বায়ুটা তখন সম্পৃক্ত হবে, যেন সম্পৃক্ততা আসছে আর কি। তো এই সূত্র দিয়ে তোমরা ম্যাথ আগে করছো, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। আর এর মান কিভাবে বের করবা? জাস্ট দুটো এফ বের করতে হবে, স্মল এফ আর ক্যাপিটাল এফ। আর নিচের একটা কি ছিল, বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয়বাষ্প প্রয়োজন তার চাপ আর কি, ক্যাপিটাল এফ। আমি যদি তোমাকে বলি যে কোনো একটা কোশ্চেনে এরকম আছে যে শিশিরাঙ্ক বলে দিলে, এরকম শিশিরাঙ্ক, তো জানো শিশিরাঙ্ক কি, গুলো পড়ানো হয়েছে। শিশিরাঙ্ক মনে করো কোশ্চেনে বলা আছে তোমার কত, 10.4 ডিগ্রি সেলসিয়াস। আর মনে করো তোমার বায়ুর তাপমাত্রা বলে দিল, বায়ুর তাপমাত্রা বলে দিল তোমার কত, মনে করো যে 26.5 ডিগ্রি সেলসিয়াস এরকম, বা 26.8 ডিগ্রি সেলসিয়াস। আমি তোমাকে বললাম যে কোশ্চেনে এরকম দিয়ে দিলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো চাপ, বা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ দেওয়া আছে, মনে করো কত দেওয়া আছে, মনে করো যে এটা P1 বা একটা মান দেওয়া থাকবে আর কি, আমি এখানে দেখাচ্ছি P1। সিমিলারলি মনে করো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত দেওয়া আছে, মনে করো P2। তারপর আবার কোশ্চেনে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে, সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ আর কি, সেটা কত তোমার P3। এবং মনে করো যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে তোমার কত, তোমার P4। এগুলো চাপগুলো আমাদের দেওয়া থাকে এরকম পারদ চাপ আর কি, মিলিমিটার এইচজি এর মান দেওয়া থাকে। যেমন P1 যদি বলি, এটা মানুষ তোমার কত 15.8 ইনটু 10⁻³ মিলিমিটার এইচজি, এরকম বিভিন্ন মান দেওয়া থাকে। মান দিলাম না, জাস্ট গ্রেড করলাম P1 P2 P3 P4 দিয়ে আর কি। এখন আমাকে বের করতে হবে কি, স্মল এফ ক্যাপিটাল এফ, শিশিরাঙ্কের চাপ, মানে এই 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ বের করতে হবে। এখানে ভুল করে যেটা, এই জন্য এটা দেখাই দিচ্ছি, স্টুডেন্টরা ভুল করো, এই জন্য দেখাই দিচ্ছি এটা। তো 10.4 এর জন্য তুমি কিভাবে বের করবে, কিন্তু কোশ্চেন দেওয়া আছে 10 আর 12, তার মানে তোমাকে 10.4 এর জন্য চাপ বের করতে গেলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ P1 এটার সাথে 0.4 বৃদ্ধিতে কি পরিমাণ চাপ বৃদ্ধি হবে সেটা বের করতে হবে। তো এখানে আমরা ঐকিক নিয়ম করব আর কি, যেটা হচ্ছে 12 মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবধানে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবধানে জলীয়বাষ্পের চাপের পরিবর্তন, সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের পরিবর্তন কত হবে, পরিবর্তন হবে P2 মাইনাস P1, ঠিক আছে? এই যে P2 থেকে P1 আসবে, এর মান আমি লিখে নেই, মান দেওয়া থাকবে। তো এখান থেকে আমি বের করতে হবে 0.4 এর জন্য, কারণ আমি 10.4 এর জন্য বের করব, কারণ 10 এর জন্য তোমার জানাই আছে। একের জন্য কত হবে, একের জন্য হবে তোমার P2 মাইনাস P1 বাই কত হবে 2, তাহলে 0.4 এর জন্য হবে, সুতরাং 0.4 এর জন্য হবে তোমার কত P2 মাইনাস P1 বাই 2 ইনটু কত হবে 0.4। তো এখান থেকে মানগুলো থেকে তুমি 0.4 এর জন্য বের করতে পারবা। আমি তোমাদের শর্টলি বলে দিছিলাম এরকম তোমরা কি করবা, যে যেমন 10.4 এর জন্য, সুতরাং 10.4 তাপমাত্রায় 10.4 এর জন্য বের করবা, তুমি কি লিখবা, 10 এর জন্য চাপ, 10 এর জন্য F10 প্লাস F.4, মানে 0.4 ডিগ্রিতে কি পরিমাণ চাপ বাড়লো আর কি। এটা আমি বলছিলাম F10 তো কোশ্চেন দেওয়াই আছে, বসাই দিবা। আমি বলছিলাম শর্টকাট যদি করো এভাবে লিখবা যে তোমার চাপের পরিবর্তন কাছাকাছি যে দুটো চাপের পরিবর্তন, এখানে কত P2 মাইনাস P1 বাই ব্যবধানটা কত 2, আর যার জন্য বের করবা সেটা হচ্ছে কত 0.4 এর জন্য বের করবা, তো কিন্তু 0.4 করবা। দরকার ঐকিক নিয়ম করে নিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে 0.4 এর জন্য বের করছি এই জায়গায়, আবার যেমন বায়ুর তাপমাত্রা 26.8, তো 0.8 এর জন্য কি এখান থেকে বের করতে পারবো না, এখান থেকে বের করতে পারবো না। 0.8 এর জন্য আমাকে বের করতে হবে এই 26.8 এর কাছাকাছি যেটা তাপমাত্রা 26 এর 27 দেওয়া আছে, ওইখান থেকে 0.8 এর জন্য বের করা। এটা হচ্ছে স্মল এফ, এটা স্মল এফ পাইলা, এই মানটা কি স্মল এফ বা এটা স্মল এফ।
আর ক্যাপিটাল এফটাও সাবডিভিশন আরের জন্য বের করে নিতে হবে এখান থেকে ক্যালকুলেশন করে। কেন পারবো না? কারণ তাদের মধ্যে সম্পর্ক যদি আমি বরাবর টেম্পারেচার বসাই, এই বরাবর টেম্পারেচার এই বছর যদি চাপ বসাই, তাহলে গ্রাফটা এরকম তোমার কার্ভ হবে আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আমি তোমাদের দুইটা স্ক্রিনশট কোশ্চেন দেখাই দেব স্লাইডে লাস্টের দিকে। আর এখন দুইটা কোশ্চেন আমি বোর্ডে লিখে দিব, এটা তোমরা নিজেরা করবা আর কি, আশা করি পারবা। বোর্ডে একটা কোশ্চেন দেওয়া আছে, তো এখানে একটা গ্যাসের অণুর সংখ্যা দেওয়া আছে, ক্ষুদ্রাণুর ভর দেওয়া আছে এবং গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে। তোমাকে সিআরএমএস বের করতে হবে গ্যাস অণু, আর মোট গতি শক্তি বের করতে হবে আর কি গ্যাসটা। আচ্ছা যাই হোক, তাহলে সিআরএমএস এর আমরা যে ফর্মুলা জানি, সলিউশন থেকে একটু আমি দেখো, সিআরএমএস ইকুয়াল কত √3RT/M, এটা একটা ফর্মুলা আমি জানি, ডিরেক্ট আমরা এটা বেশি অ্যাপ্লাই করি আর কি। তো এখানে যে আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আণবিক ভর, তাই না? এখানে তো কোনো গ্যাসের নাম বলা নাই যে তার আণবিক ভর এখানে, তাহলে আমরা কিভাবে কি লিখবো? রক্সিয়ে বলা থাকলে আমরা যেমন বলতাম যে 32 গ্রাম, এটাকে কেজিতে লিখতাম আর কি, কারণ এখানে অবশ্যই এই এমটা কিন্তু কেজিতে নেওয়া করবা, এসআই নেওয়া করবা, তাহলে মিটার পার সেকেন্ডে আসবে আর কি। যাই কিন্তু এখানে কোন গ্যাসের ইয়াটা বলা, কোন গ্যাস সেটা বলা হয় নাই। কিভাবে লিখবো এটা? এটা আমরা এভাবে লিখবো, ক্যাপিটাল এম এর জায়গায় আমরা লিখবো আমার m ইনটু n, কারণ এখানে আণবিক ভর 1 মোলে তোমার কত, একটা অণুর ভর যদি তোমার কত হয় m হয়, তাহলে 1 মোলে কত সংখ্যক অণু থাকে? n সংখ্যক অণু থাকে, তাহলে 1 মোলের ভর হবে, 1 মোলের ভর কত হবে তোমার আণবিক ভর যেটা, সেটা হচ্ছে m ইনটু n। তো একটা অণুর ভর কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার গুণ করলে কিন্তু m পাওয়া যায়। তো এখানে কিন্তু একটা অণুর ভর দেওয়া আছে তোমার, এই যে প্রতি অণুর ভর কত 3.5 × 10⁻26। তো এখান থেকে তুমি বসায় দেয়া অ্যাভোগাড্রো নাম্বার তুমি জানো কত, এটা 3.5 × 10⁻26 একটা অণুর ভর, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 × 10⁻23। এটা করে তুমি এখানে যেটা পাবা অত কেজি এর নামের মানে তুমি পেয়ে গেল, ঠিক আছে? আর টেম্পারেচার তো দেওয়া আছে কত 30 ডিগ্রি, কি অবশ্যই কিন্তু কেলভিন নিতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বিশুদ্ধ আদ্রতা যোগ করলে 303 কেলভিন হবে, 303 কেলভিন। তো যাই হোক, এটা বসাতে আরো মান তুমি জানো, এসআই একক আরো মান কত 8.314 জুল পার কেলভিন পার মোল, যত মিটার পার্সেন্ট आंसर। তো এর পরের অঙ্কটা 4 নাম্বারটা, যেটা একটা গ নাম্বার গেল, 4 নাম্বার হচ্ছে মোট গতি শক্তি ই কত হবে 3/2 nRT। এখানে n হচ্ছে তোমার কি, n হচ্ছে তোমার মোল সংখ্যা এখানে কি বের করবা, যে অণুর সংখ্যা দেওয়া আছে, মোল সংখ্যা হবে যে অণুর সংখ্যা, গিভেন অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার যেটা n এ, ইনটু কত হবে তোমার r ইনটু t। তো পাশে দিয়ে এখান থেকে যেটা পাবো সেটা অত জুল হচ্ছে তোমার आंसर, ঠিক আছে? যাই হোক, এখন স্লাইডে দুটো কোশ্চেন দেওয়া হবে, এগুলো তোমরা চেষ্টা করবা। আর আমরা যা পড়াইছিলাম আগে, যত অনেক ধরনের কোশ্চেন আমরা সলভ করছি, এগুলো তোমরা সবগুলো দেখে গুছিয়ে রাখবা আর কি, পরীক্ষাতে অনেক ইজিলি পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষার্থীরা এখানে তোমাদের দুটো মানে কিছু সংজ্ঞা অনুধাবন আর দুটো নমুনা প্রশ্ন, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংজ্ঞাগুলো তোমাদের আগে পড়ানো হয়েছে, তোমরা একটু আবার নিজে দেখবা সংজ্ঞাগুলো, আশা করি সবগুলোই তোমরা পারবা। অনুধাবনগুলো এগুলো থেকে মানে তোমাদের জন্য শর্ট করে দেওয়া হয়েছে আর কি, আগে আমরা যেগুলো পড়ছি ওইখান থেকে শর্ট করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা নাকি ভালো স্টুডেন্ট, আমরা মনে করি ভালো, নিজেদের ভালো মনে করো, তাহলে সবগুলো কোশ্চেন আসলে পড়বা। আর যদি অল্প পড়তে চাও তাহলে এগুলো। দেন দুটো নমুনা কোশ্চেন আছে, দেখো তোমরা আলোচনা করা হয়েছে একটু আগেই। তো এখানে এই উদ্দীপকটার দুইটা ভাগ আছে আর কি, হ্যাঁ? তো কোশ্চেনটা দেখো, কক্ষ তাপমাত্রা এই রুমের টেম্পারেচার বের করতে হবে, আর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এরকম যদি বলে এরকম, তো তোমরা আসলে উদ্দীপকের দিকে তাকাবা যে এরকম কোনো ইন্সপাক্ট দেওয়া আছে কিনা। অর্থাৎ এখানে তোমার টেম্পারেচার টি বের করতে হবে, দেখো প্রেসার, তোমার ভলিউম দেওয়া আছে, এবং কি তোমার প্রেসার দেওয়া আছে, এবং মিথেন গ্যাস যদি বলেছে, এবং এত গ্রাম মিথেন গ্যাস, এখান থেকে মোল সংখ্যা বের করতে পারবা, ঠিক আছে? এন মান বের করতে পারবা। তো পিপি কাইনেটিক থেকে টি বের করবা, এটা চাইছে এখানে। আর পরে চাইছে তোমার যে বৃষ্টি হবে কিনা, আপেক্ষিক আর্দ্রতা আর বের করবা। তো আপেক্ষিক আর্দ্রতা আর দেখো বলা আছে যে আর্দ্রতা 60% উপরে থাকলে বৃষ্টির সম্ভাবনা থাকে। যে আর ইকুয়াল আমরা জানি কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাই হচ্ছে তোমার কি বায়ু তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ইকুয়াল স্মল আর বাই ক্যাপিটাল 100%। তো দেখবা 60% উপরে গেলে বলবা বৃষ্টির সম্ভাবনা, না হলে বৃষ্টির সম্ভাবনা নাই আর কি। যাই হোক, এভাবে আর যে আরেকটা কোশ্চেন আসে এরকম হবে যে স্বস্তি বোধ করবে কিনা, যেমন পরের যে কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা এরকম যে কোন স্থানে একজন ব্যক্তি স্বস্তি বোধ করবে। তো স্বস্তি বোধ করবে যদি এরকম কোশ্চেনে বলে, তাহলে কোন স্থান, দুইটা স্থান থাকবে, দুইটা স্থানে তোমার কি আর বের করতে হবে, রিলেটিভ হিউমিডিটি যেটা আপেক্ষিক আর্দ্রতা। মনে করো একটা স্থানের আর্দ্রতা হচ্ছে R1, আর একটা তোমার কত R2, বা এখানে তোমার কত A স্থান B স্থান, তাহলে A স্থানের কত তোমার R, B স্থানের কত তোমার
আর বি, তাহলে কোথায় স্বস্তি বোধ করবে যদি তোমাকে এরকম যদি তোমার তুলনা করতে হয়, তাহলে তুমি একটা ধরে নিবা একটা মান যে 50 থেকে 60 এই মানে সবসময় আমাদের কি হয় আরাম বোধ হয়। 50 থেকে 60% যদি আরাম মান হয় আমাদের কাছে আরাম আরাম বা স্বস্তি বোধ ফিল করবো আমরা। এখন যদি এই রেঞ্জের মধ্যে না থাকে, মনে করো একটা আর্দ্রতা হচ্ছে এরকম যে তোমার কত 65%, আর এটা তোমার কত আর মনে করো এরকম আসলে তোমার 75%, তাহলে যেখানে আর্দ্রতা কম এই জায়গায় 65% এই জায়গায় তোমার কি সে স্বস্তি বোধ করবে, কারণ এই জায়গায় বেশি সে ঘাম পাবে। আর্দ্রতা যত বেশি হলেও আমাদের অসুস্থ হতে পারে, আবার কম হলেও অসুস্থ হতে পারে আর কি। যদি এই রেঞ্জের কম হয় 50-60 কম হয়, মনে করো আর মান এরকম হলো 30% আর আরবি কত, আরবি হচ্ছে তোমার কত মনে করো 45%, যদি এখানে 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 অস্বস্তি ফিল হইতেছে, কিন্তু এই জায়গায় তোমার 45 এ আমরা ধরে নেব যে তোমার স্বস্তি ফিল হবে, এই জায়গায় অস্বস্তি ফিল হবে, কারণ এখানে আর্দ্রতা মানটা খুব কম, ঠিক আছে? আর্দ্রতা কম হইলেও কি আমাদের অস্বস্তি ফিল হয়। যাই হোক, এই ধরনের কোশ্চেন তোমরা তোমাদের করানো হয়েছে, করার আশা করি। এখন যদি তোমাকে বল শিশিরাঙ্ক, যেমন আর বের করতে গেলে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ লাগে স্মল এফ ক্যাপিটাল এফ, তো অনেক সময় কোশ্চেন শিশিরাঙ্ক দেওয়া থাকে না, শিশিরাঙ্ক বের করে নিতে হয়। সেক্ষেত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা যেটা হাইগ্রোমিটার আমরা পড়ছিলাম, যে তোমার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিভাবে শিশিরাঙ্ক বের করতে হয় ওটা আমি দেখাইতেছি। θ1 - θ ইকুয়াল কত, এটা দেওয়া নাই, আলোচনা করতে ভুলে গেছি, আমি আলোচনা করতেছি। θ1 θ ইকুয়াল কত, g * θ1 - θ2। এখানে θ হচ্ছে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা, আর g হচ্ছে গ্যাসের উৎপাদন। এরকম একটা চার্ট মধ্যে বই আছে, পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে তাহলে g এর মান দেওয়া থাকবে। g অবশ্যই বায়ুর তাপমাত্রায় যেটা মানে θ1 যেটা শুষ্ক বাল্বের তাপমাত্রা কি, বায়ুর তাপমাত্রায় গ্যাসের উৎপাদন বসাইতে হবে যেটা। হ্যাঁ, অনেকগুলো মান দেওয়া থাকতে পারে, যেটা বসাবে যেটা বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে সেটা, ঠিক আছে? এখান থেকে থিটাটা হচ্ছে তোমার কি শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক বের করতে পারলে শিশিরাঙ্কে তুমি চাপও বের করতে পারবে, এটা দেখানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিবা। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাদের যে শ্রেণী শিক্ষক বা তোমার যে চ্যাপ্টারটা তোমাকে যে তোমার যে সেকশন আছে ওই সেকশনের ওই টিচারের সাথে তোমরা যোগাযোগ করে তারা সহজে তোমাদেরকে আবার হেল্প করতে পারবে আর কি। হ্যাঁ, তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।